Hello guys, we are back with our previous topic estimating and costing, and it is lecture 3. So this is Tanmoy Ghosh and you are watching my channel tgsstudy. So in this video I will explain of relevant technical terms of estimating and costing. So today I will describe mainly these 11 points. What is contingency, work charge establishment, overhead charge, tools and plans, specification, plinth area, super built-up area, carpet area, floor area, circulation area, and last floor area ratio. Okay. So at first, contingency. At first, I will read out these notes and then for your better understanding, I will describe in Bengali. Okay. So what is contingency? The term contingencies indicates the incidental expenses of a miscellaneous character which cannot be reasonably predicted, preparation of the estimate, and to meet such unforeseen expenses an additional amount of 3% to 5%, 3% according to the practice of CPWD and 5% according to that of the PWD of the estimated cost of works is provided in the estimated cost. তো কন্টিনজেন্সি ব্যাপারটা কি? কন্টিনজেন্সি শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেটের উপর না, তোমরা যে কোনো কাজ করো না কেন, যে কোনো এস্টিমেট করো না কেন, তো কন্টিনজেন্সি আমাদের নিতে হয়। মানে ব্যাপারটা কি, তো তোমরা যে সাবের হিসাবে যে পয়েন্টগুলো করো, ডেসক্রিপশন অফ আইটেম যেগুলো ধরো, যে আইটেমগুলো নিয়ে কাজ করি, সবসময় সেই আইটেম শুধুমাত্র কাজ হয় না, তার বাইরেও এক্সট্রা আরও কাজ অ্যাড হয়। তো সেই কারণে আমাদের কিছু পার্সেন্টেজ এখানে অ্যাড করতে হয়। তো এখানে কি বলছে দেখো, যদি তুমি পিডব্লিউডি এরিয়ার মধ্যে থাকো তাহলে তোমাদের 5% অ্যাড করতে হবে, ঠিক আছে। আর যদি সিপিডব্লিউডি এরিয়ার মধ্যে থাকো তাহলে কি হয়, তাহলে 3% অ্যাড করতে হয়। তো পিডব্লিউডির ফুল ফর্মটা কি আশা করি তোমরা সবাই জানো। তো পিডব্লিউডি হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আর সিপিডব্লিউ হচ্ছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এই যে 3% 5% ব্যাপারটা কি, যে আমরা টোটাল যে এস্টিমেটেড কস্ট আমরা ডিটারমাইন করি তার সাথে আমরা অ্যাড করবো 5% আর 3% অ্যাড করে যে কস্টটা পাবো, যে টোটালটা পাবো, গ্র্যান্ড টোটাল, সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল এস্টিমেটেড কস্ট, ঠিক আছে। তো নেক্সট কি আছে দেখি, ওয়ার্ক চার্জ এস্টাবলিশমেন্ট। তো আগে পয়েন্টগুলো আমি ডেসক্রাইব করে দিই। The work charge establishment will include the temporary establishment as are employed for the execution or the immediate technical supervision or departmental stores in connection with the specific work. Second point, work charge staff may be technical person or an understaff of technical person to assist him at work site, guard, etc. But work charge staff does not include non-industrial employees such as the typist, draftsman, clerk, etc. ঠিক আছে। নেক্সট পয়েন্ট, এভরি পেমেন্ট মেড টু এ মেম্বার অফ দ্য ওয়ার্ক চার্জ এস্টাবলিশমেন্ট whether on account of his wages or actual traveling expenses is charged to the work estimate on which they are employed. For such work charge establishment, an amount of 1.5 to 2.5% according to PWD of the estimated cost of the works is provided in the estimate. তো এবার আমি বুঝে নিই ওয়ার্ক চার্জ এস্টাবলিশমেন্ট ব্যাপারটা কি। যখন একটা সাইট চলে, ঠিক আছে, সাইটে তো শুধুমাত্র টেকনিক্যাল পার্সন থাকে না, আরও এক্সট্রা অনেক পার্সন থাকে, ঠিক আছে। যেমন কি, যেমন বলতে পারো নন টেকনিক্যাল অনেক পার্সন থাকে, যেমন গার্ড থাকে, ঠিক আছে, সিকিউরিটি থাকে, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো, ওদের যে ওয়েজেস বা ওদের যে স্যালারি দিতে হয় সেটা কোথা থেকে দেবে, ঠিক আছে, সেটা তো কোনো এস্টিমেট হয় না। সেই ব্যাপারগুলো কি করতে হয়, সেই ব্যাপারের জন্য আমাদের 1.5 to 2.5% ইনক্রিজ করতে হয় এস্টিমেটেড কস্টের মতো, ঠিক আছে, কস্টের উপর। মানে কি, যেমন আমরা 5% ইনক্রিজ করলাম কার জন্য, 5% ইনক্রিজ করলাম কন্টিনজেন্সির জন্য, সেই রকম আমরা 2.5 মানে 2.5% আমরা ইনক্রিজ করবো ওয়ার্ক চার্জ এস্টাবলিশমেন্টের জন্য। তো নেক্সট কি আছে দেখি, ওভারহেড চার্জ। ওভারহেড চার্জেস আর ইউজুয়ালি 2% to 2.5% of the net cost of a unit rate and may rise up to 5%, ঠিক আছে, ক্লিয়ার হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ওভারহেড চার্জ ইনক্রিজেস ইফ দ্য প্রোগ্রেস অফ এ প্রজেক্ট ইজ ডিলেড, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট পয়েন্ট, ওভারহেড চার্জেস মে বি ডিভাইডেড আন্ডার 2 categories. First, general overhead and second, job overhead. At first, general overhead. So general overhead is a recurring known expenditure and does not depend on the volume of work under execution, such as salaries of office staff, purchase of stationery articles,
printings, repairs, office rent, telephone and electric bills, traveling, etc. and all such expenses required to run the office. Clear? Next point, this account is spread proportionately on all work in a year. And last point, a construction firm has to bear such expenditure even though there is no work in hand. Clear? এবার পরে আমি বুঝবো যে জব ওভারহেড ব্যাপারটা কি। সো জব ওভারহেড ইজ not a known expenses, depends on the volume of work under execution, such as salaries of all personnel, technical or non-technical, engaged for the work, temporary sheds or house and godowns rent for the work, small tools, ladders, ropes and hand tools as the contractor provides for his workmen, repair and depreciation for tools and plants, lightening at site, mobilization of establishments, tools and plant, labor welfare and workmen's compensation, insurance, interest on investment, theft or loss. Clear? তো জব ওভারহেড আর জেনারেল ওভারহেড ব্যাপারটা বোঝানোর কিছু দরকার নেই, আশা করি বুঝতে পারছো। তো জেনারেল ওভারহেড ব্যাপারটা কি, অফিস ওয়ার্কের যে সব সমস্ত কাজ যেমন প্রিন্টিং, তারপর ইলেকট্রিসিটি বিল, ফোনের যে বিল, ঠিক আছে, অফিস রেন্ট, এই ব্যাপারগুলো আমাদের আসে জেনারেল ওভারহেডের ওপর। আর জব ওভারহেডের মধ্যে আসে কি, টেম্পোরারি সেট তৈরি করতে গেলে লাগে, গোডাউনের ভাড়া লাগে, ঠিক আছে, টুলস যদি কোনো রিপেয়ারের জন্য কোনো টুলস আর প্ল্যান যদি ইউজ হয়, তারপর যে ইলেকট্রিসিটি সাইডে, ঠিক আছে, এই ব্যাপারগুলো, ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এই যে তোমাদের লেবারের, তারপর চুরি গেল বা লস হলো, এই ব্যাপারগুলো আসবে জব ওভারহেডের মধ্যে, ঠিক আছে। তো নেক্সট কি আছে দেখি, টুলস অ্যান্ড প্ল্যান্স ফর বিগ প্রজেক্ট it becomes necessary to use special types of tools and plants, that is special type of concreting mixing machines like batching plants and special type of mixed concrete transport vehicle named dumper, cranes, etc. in use. So next point, in order to purchase such types of special equipments, an amount 1 to 1.5% of the estimated cost is provided in the estimate. ঠিক আছে, এই যে কত পার্সেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, তোমার সেমিস্টার পরীক্ষায় এমসিকিউ কোশ্চেনে কিন্তু আসে, ঠিক আছে। তো নেক্সট পয়েন্ট কি আছে দেখি, স্পেসিফিকেশন। ইট মে বি টু টাইপস। ফার্স্ট, জেনারেল স্পেসিফিকেশন। সো দিস গিভস দ্য নেচার, quality of work and materials in general terms to be used in various parts of work. It helps to form a general idea of building. And second is detailed specification. This gives the detailed description of the various items of work, laying down the quantities and qualities of material, their proportion, the method of preparation, workmanship and execution of work. Clear? So next কি আছে দেখি, এবার এই যে বাকি ছটা যে টপিক আমরা পড়বো নেক্সট, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের জানতেই হবে, ঠিক আছে। তো তোমরা যখন এস্টিমেট করবে এই ব্যাপারগুলো জানতেই হবে, নাহলে কিন্তু এস্টিমেট করতে পারবে না। তো ফার্স্ট আমরা জেনে নেবো প্লিন্থ এরিয়া ব্যাপারটা কি। দ্য প্লিন্থ এরিয়া মিনস উই নো দ্য বিল্ট আপ কভার এরিয়া অ্যাট দ্য ফ্লোর লেভেল অফ দ্য বেসমেন্ট অর অফ এনি স্টোরি, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কি বলছে, আর একটা ডেফিনেশন দেখি, প্লিন্থ এরিয়া ইজ অলসো রেফার টু অ্যাজ দ্য টোটাল এরিয়া captured by the building along with the interior or exterior wall and also known as built up area, ঠিক আছে। তো আমি যদি একদম সহজ ভাষায় তোমাদের বোঝাই যে প্লিন্থ এরিয়া ব্যাপারটা কি, এই যে হোয়াইট কালারের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কি ফ্লোর এরিয়া, ঠিক আছে। আর এগুলো কি আছে, এগুলো দেখো আউটার ওয়াল। তার মানে কি প্লিন্থ এরিয়া কোনটা, ফ্লোর যে এরিয়া প্লাস আমাদের এই যে ওয়াল এরিয়া, ঠিক আছে, এই দুটো যদি অ্যাড করো তাহলে যে এরিয়া পাচ্ছ সেটা হচ্ছে প্লিন্থ এরিয়া, ঠিক আছে। তো লাস্ট পয়েন্ট কি আছে, প্লিন্থ এরিয়া অফ দ্য বিল্ডিং নর্মালি রিমেন্স 10 to 20% ওভার দ্য কার্পেট এরিয়া, ঠিক আছে। এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে, প্লিন্থ এরিয়া 10 to 20% ওভার দ্য কার্পেট এরিয়া। তো কার্পেট এরিয়া আমি একটু পরেই বলবো, ঠিক আছে। তো এই টার্মটা মনে রাখবে যে কত পার্সেন্ট, 10 to 20%, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখি, ফলোয়িং এরিয়াস আর ইনক্লুডেড ডিউরিং মেজারমেন্ট অফ প্লিন্থ এরিয়া। তো এখানে যে ছটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এই ছটা পয়েন্ট আমরা অ্যাড করব কখন, যখন প্লিন্থ এরিয়া এস্টিমেট করব, মানে প্লিন্থ এরিয়া যখন মেজার করবো, মানে কোথায় কোনগুলো অ্যাড করব সেটা এখানে পয়েন্টে বলা আছে, ঠিক আছে। তো ফার্স্ট পয়েন্ট কি, এরিয়া অফ ওয়াল অ্যাট দ্য ফ্লোর লেভেল এক্সক্লুডিং প্লিন্থ অফসেট ইফ দেয়ার আর এনি কমন ওয়ালস
between two building, half of the area of such walls shall be considered in the plinth area। মানে কি বলছে, যদি ধরো দুটো বিল্ডিং থাকে পাশাপাশি, ঠিক আছে, দুটো বিল্ডিং এর যদি একটাই কমন ওয়াল হয়, ঠিক আছে, ধরো এটা দুটো বিল্ডিং আছে, তো বিল্ডিং এর যদি একটাই কমন ওয়াল হয় তাহলে কি বলছে, হাফ অফ এরিয়া অফ সাচ ওয়াল শ্যাল বি কনসিডার। তার মানে কি, সবসময় হাফ অফ দ্য ওয়াল কনসিডার করতে হবে প্লিন্থ এরিয়ার মধ্যে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কি বলছে, areas of the internal shaft for sanitary installation and garbage chute, electrical, telecom and firefighting services provided, these do not exceed 2 meter square in the area। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো তোমাদের ইলেকট্রিসিটির জন্য যে শ্যাফট থাকবে, ইন্টারনাল শ্যাফট, টেলিকম সার্ভিসের জন্য, ফায়ার ফাইটিং এর জন্য যে শ্যাফট থাকবে, সেই শ্যাফটগুলো কিন্তু তোমাদের বলছে ডু নট এক্সিড, মানে 2 মিটার স্কোয়ারের যদি বেশি হলে হবে না, কিন্তু 2 মিটার স্কোয়ারের মধ্যে থাকবে, তাহলে সেটাকে আমরা ধরবো প্লিন্থ এরিয়ার মধ্যে, ঠিক আছে, অ্যাড করবো। নেক্সট থার্ড পয়েন্ট কি বলছে, ভার্টিক্যাল ডাক্ট ফর এয়ার কন্ডিশনিং অ্যান্ড লিফট ওয়েল ইনক্লুডিং ল্যান্ডিং। তো যে ভার্টিক্যাল যে ডাক্ট হয় এখন দেখবে নতুন এয়ার কন্ডিশনের জন্য, ঠিক আছে, এসি ফিট করার জন্য বা লিফটের জন্য, সেই ডাক্টগুলোকেও আমরা কনসিডার করব প্লিন্থ এরিয়ার মধ্যে, ঠিক আছে। ফোর্থ পয়েন্ট কি বলছে, স্টেয়ার কেস রুম অর হেড রুম আদার দেন টেরাস লেভেল, ঠিক আছে। তো এই যে স্টেয়ার কেস, হেড রুম, এগুলো আমরা অ্যাড করবো প্লিন্থ এরিয়ার মধ্যে। মেশিন রুম কি বলছে, সেটাও অ্যাড করবো। মেশিন রুম হচ্ছে যেখানে লিফট ওয়াইড হয়, লিফটের একদম ওপরে পোর্শনে যে রুমটা থাকে সেটাকে মেশিন রুম বলে, সেখানে লিফটের যন্ত্রপাতি থাকে, ঠিক আছে, সেটাকেও আমরা অ্যাড করবো প্লিন্থ এরিয়ার মধ্যে। লাস্ট বলছে ওপেন প্রজেকশনস অফ বারান্দা, ব্যালকনিস অ্যান্ড parapets if the area is protected by projections, ফুল এরিয়া ইজ ইনক্লুডেড ইন প্লিন্থ এরিয়া, ঠিক আছে। যদি প্রোটেক্ট থাকে প্রজেকশনের মধ্যে তাহলে এই এরিয়াগুলোকে অ্যাড করব, ইনক্লুড করব প্লিন্থ এরিয়ার মধ্যে, ঠিক আছে। আর নেক্সট কি বলছে, ইফ দ্য এরিয়া ইজ আনপ্রোটেক্টেড বাই প্রজেকশনস 50% অফ দ্য এরিয়া ইজ ইনক্লুডেড। যদি এই ব্যাপারগুলো, এই বারান্দা, ব্যালকনি, প্যারাপিট, এগুলো যদি আনপ্রোটেক্টেড থাকে প্রজেকশন দ্বারা, তাহলে আমরা 50% এরিয়া ইনক্লুড করব প্লিন্থ এরিয়ার সাথে। বোঝা গেল? তো নেক্সট কি আছে দেখি, দ্য ফলোয়িং ইজ নট টু বি ইনক্লুডেড ইন দ্য ক্যালকুলেশন অফ প্লিন্থ এরিয়া। তার মানে কি, আগের স্লাইডে কি দেখলাম যে প্লিন্থ এরিয়ার মধ্যে কোনগুলো অ্যাড করব আর এখানে কোনগুলো ডিডাক্ট করব বা ইনক্লুড করব না, নট টু বি ইনক্লুডেড, ঠিক আছে। তো সেগুলো আমরা দেখে নিই। দেখো, ফার্স্ট বলছে অ্যাডিশনাল ফ্লোর ফর সিটিং ইন অ্যাসেম্বলি বিল্ডিংস, থিয়েটার্স, অডিটোরিয়ামস, ক্যান্টিলিভার পার্ট, ব্যালকনি, ঠিক আছে। ক্যান্টিলিভার যে পোর্শনগুলো থাকবে বা এই যে জিনিসগুলো যদি যখন থাকবে তখন কিন্তু আমরা প্লিন্থ এরিয়ার মধ্যে অ্যাড করবো না, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, এরিয়া অফ ভার্টিক্যাল সানবেকার অর বক্স লুভার প্রজেক্টিং আউট অ্যান্ড আদার আর্কিটেকচারাল ফিচার্স সাচ অ্যাজ স্ল্যাব প্রজেকশন ফর কিপিং ফ্লাওয়ার পটস। সেকেন্ড পয়েন্টটা কি বলছে, আমাদের যে চাজা থাকে, মানে তোমরা নর্মাল যে সানসেট বলে থাকো, সেই সানসেট যদি প্রজেকশন থাকে বক্স টাইপ, সেই কিন্তু সানসেটটাকে আমি প্লিন্থ এরিয়ার মধ্যে অ্যাড করব না, ঠিক আছে। নেক্সট বলছে, কোনো যদি আর্কিটেকচারাল যদি ভিউয়ের জন্য কোনো ডিজাইন করা থাকে সেটাও কিন্তু অ্যাড হবে না। আর বলছে যদি কোনো স্ল্যাব প্রজেক্টেড থাকে, যে ফ্লাওয়ার যে টপ, মানে ফুলের যে টপ বসানোর জন্য দেখবে কোনো কোনো বাড়িতে প্রজেকশন থাকে, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা প্লিন্থ এরিয়ার মধ্যে অ্যাড করব না, ঠিক আছে। আর লাস্ট পয়েন্ট কি বলছে, ওপেন প্ল্যাটফর্ম, টেরাস অ্যাট ফার্স্ট ফ্লোর, স্পাইরাল স্টেয়ারকেস ইনক্লুডিং ল্যান্ডিং, টাওয়ার্স, ডোমস প্রজেক্টিং অ্যাবাউট দ্য টেরাস লেভেল অ্যাট টেরাস, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো যে যখন থাকবে, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা প্লিন্থ এরিয়ার মধ্যে ইনক্লুড করব না, মাথায় রাখবে, ঠিক আছে। তো নেক্সট পয়েন্ট কি আছে দেখি, নেক্সট পয়েন্ট হচ্ছে সুপার বিল্ট আপ এরিয়া। তো এতক্ষণ আমরা জানলাম বিল্ট আপ এরিয়া বা প্লিন্থ এরিয়া। তো এখানে আগে ছবিটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, গ্রিন কালার যেটা আছে সেটা কি হচ্ছে, গ্রিন কালারটা হচ্ছে তোমাদের ফ্লোর এরিয়া, আর ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের ওয়াল এরিয়া। তো এখানে দেখো, ফ্লোর এরিয়া আর ওয়াল এরিয়া হচ্ছে আমাদের বিল্ট আপ এরিয়া, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর এখানে দেখো যে স্কাই কালার যেটা আছে এটা হচ্ছে সুইমিং পুল, তারপর এখানে করিডোর আছে, লিফট লবি আছে, ঠিক আছে। আর এখানে আছে কি পার্কিং এরিয়া। এই ব্যাপারগুলো হচ্ছে কমন এরিয়া। তার মানে সুপার বিল্ট আপ এরিয়া হচ্ছে কোনটা, দেখো, বিল্ট আপ এরিয়া প্লাস কমন এরিয়া হচ্ছে সুপার বিল্ট আপ এরিয়া। তো আমি এখানে কি আছে একটু পড়ে নিই, দ্য বিল্ট আপ এরিয়া প্লাস কমন প্রপোর্শনেট এরিয়া সাচ অ্যাজ সুইমিং পুল, গার্ডেন, পার্ক, জিম, প্লেগ্রাউন্ড এটসেট্রা ইজ নোন অ্যাজ সুপার বিল্ট আপ এরিয়া। ক্লিয়ার হলো? এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, তোমাদের পরীক্ষাতেও পড়ে প্লাস তোমাদের মনে রাখতে হবে।
নেক্সট আছে কার্পেট এরিয়া। তো প্রথমে আমরা পড়েছিলাম কার্পেট এরিয়া কি, বললাম পরের স্লাইডে বুঝবো। তো কার্পেট এরিয়া কি আগে দেখে নিই, দেখো পয়েন্টগুলো কি আছে। কার্পেট এরিয়া মিনস it is an accurate area that can freely be covered by a carpet inner a house and is the area of the house excluding the thickness of the inner walls। ঠিক আছে, তো সেকেন্ড পয়েন্ট কি আছে আগে দেখে নিই, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। ইফ ইউ হ্যাড টু লে আউট a wall to wall carpet in your entire house, the chosen area cover would be the actual carpet area. You get to use the actual area of your house। তো এবার কার্পেট এরিয়া কি ব্যাপারটা বুঝি দেখো। প্লিন্থ এরিয়া কি বলেছিলাম, যে এই যে ফ্লোর এরিয়া আছে প্লাস আমাদের এই যে আউটার ওয়াল যেটা আছে সেই এরিয়া যদি অ্যাড করি তাহলে হচ্ছে আমরা প্লিন্থ এরিয়া পাবো। আর এখানে কার্পেট এরিয়া কোনটা বলছে, আমরা যে আউটার ওয়াল আছে সেই ওয়ালটাকে যদি ডিডাক্ট করি তোমাদের থেকে ফ্লোর এরিয়া থেকে, তাহলে আমরা কার্পেট এরিয়া পাবো। মানে কার্পেট এরিয়া মানে কি, যদি আমরা শর্টে একদম বোঝাই, কার্পেট এরিয়া হচ্ছে আমরা যেখানে কার্পেট বেছাতে পারবো, ঠিক আছে, সেটাই হচ্ছে কার্পেট এরিয়া। ঠিক আছে, লাস্ট পয়েন্ট কি আছে দেখো, দ্য কার্পেট এরিয়া ইজ জেনারেলি অ্যাবাউট 70% অফ দ্য বিল্ট আপ এরিয়া। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা থাম্ব রুল। ফর এক্সাম্পল, একটা এখানে এক্সাম্পল দিয়েছি, সাপোজ দ্য বিল্ট আপ এরিয়া ইজ 1000 square feet, okay, then your carpet area should be about 700 square feet। কেন 70%? ঠিক আছে, বিকজ দ্য কার্পেট এরিয়া ইজ 70% অফ দ্য টোটাল বিল্ট আপ এরিয়া। বোঝা গেল? তো নেক্সট কি আছে দেখি। তো কার্পেট এরিয়া ইজ দ্য প্লিন্থ এরিয়া লেস দ্য এরিয়া অফ দ্য ফলোয়িং পোর্শন অফ দ্য বিল্ডিং। তার মানে এখানে কি বলছে, কার্পেট এরিয়া কোনগুলো আমরা নেবো না, মানে কোনগুলো আমরা কনসিডার করবো না, সেগুলো এখানে বলেছে। দেখো ফার্স্ট পয়েন্ট কি বলছে, ওয়াল এরিয়া, সেটা তো কার্পেট এরিয়া নয়। বারান্দা, করিডোর অ্যান্ড প্যাসেজ, এন্ট্রান্স হল, স্টেয়ার কভার, লিফট, শ্যাফট অ্যান্ড মেশিন রুম ফর লিফট। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো পড়লে এখানে কি আমরা কার্পেট বেছাবো? কার্পেট নিশ্চয়ই বেছাবো না। আমরা কি সিঁড়িতে কার্পেট বেছাবো, লিফটে কার্পেট বেছাবো? ঠিক আছে, এই যে করিডোর বা বারান্দা, এন্ট্রান্স হলে তো বেছাবো না। ব্যাপারটা হচ্ছে এইগুলো, এই ব্যাপারগুলো যখন থাকবে সেগুলো কিন্তু আমরা কার্পেট এরিয়া অ্যাড করবো না। নেক্সট কি বলছে, বাথরুম, কিচেন, স্টোর, ক্যান্টিন, সেখানেও কি আমরা কার্পেট বিছাই? কার্পেট বিছাই না, তাহলে এই এরিয়াগুলো কিন্তু কার্পেট এরিয়ার মধ্যে আসবে না। এয়ার কন্ডিশনিং ডাক্ট, শ্যাফট ফর স্যানিটারি পাইপিং। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে আমরা কার্পেট এরিয়ায় অ্যাড করবো না। ঠিক আছে, বোঝা গেল? তো নেক্সট কি আছে দেখি, ফ্লোর এরিয়া। ফ্লোর এরিয়া কোনটা তোমরা এখন বুঝে গেছো। তো দ্য ফ্লোর এরিয়া ইজ দ্য প্লিন্থ এরিয়া লেস দ্য এরিয়া অফ দ্য ওয়াল। তো ওয়ালগুলোকে যদি আমি ডিডাক্ট করি তাহলে আমরা ফ্লোর এরিয়া পাবো। প্লিন্থ এরিয়া থেকে ডিডাক্ট করলে ওয়ালগুলো, সেটাই লেখা আছে, একদম ছোট্ট জিনিস। নেক্সট পয়েন্ট কি আছে দেখে নিই। নেক্সট হচ্ছে সার্কুলেশন এরিয়া। A certain amount of free space area is required for movement and access to different room, sitting room, kitchen, bathroom, etc. for those who use the building which is known as circulation or free space area। ঠিক আছে, তো সার্কুলেশন এরিয়া বোঝা গেল। নেক্সট পয়েন্ট কি বলছে, দিস ইনক্লুডস বারান্দা, ব্যালকনিজ, প্যাসেজেস, করিডোরস, এন্ট্রান্স হল, স্টেয়ারকেস, শ্যাফটস ফর লিফট। ঠিক আছে, তো এখানে আরো কিছু আছে দেখো। সার্কুলেশন এরিয়া টু টাইপসের, ঠিক আছে, দু রকম হয়। একটা হচ্ছে হরাইজন্টাল সার্কুলেশন এরিয়া অ্যান্ড সেকেন্ড ভার্টিক্যাল সার্কুলেশন এরিয়া। প্রথমে আমি দেখে নিই হরাইজন্টাল সার্কুলেশন এরিয়া কি। দ্য হরাইজন্টাল সার্কুলেশন এরিয়া অফ এ বিল্ডিং কম্প্রাইজেস অফ এরিয়াস অফ বারান্দা, ব্যালকনিজ, প্যাসেজেস, করিডোরস এটসেট্রা। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, অ্যান অ্যামাউন্ট অফ 10 to 15% of the whole area of the building may be horizontal circulation area। তো horizontal circulation area বুঝতে পারলে, মানে যে হরাইজন্টাল যে এরিয়াগুলো আমরা কনসিডার করবো, মানে কি, এই বারান্দা, ব্যালকনিজ, প্যাসেজ, করিডোর। ঠিক আছে, মানে একটা রুম থেকে অন্য রুমে যাওয়ার জন্য বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যে এরিয়াগুলোকে আমরা কভার করবো সেটাই হচ্ছে সার্কুলেশন এরিয়া। আর যেগুলো হরাইজন্টাল থাকবে সেটা হচ্ছে হরাইজন্টাল সার্কুলেশন এরিয়া। তো একটা বিল্ডিং এ মেনলি তোমাদের দেখবে এখানে 15 to 10% হয় হরাইজন্টাল সার্কুলেশন এরিয়া। বোঝা গেল? থাম্ব রুল এটা। নেক্সট কি বলছে, ভার্টিক্যাল সার্কুলেশন এরিয়া। First point, the vertical circulation area of a building comprises of the staircases, lifts and the adjacent space required to use the staircase or lifts for vertical movement। মানে কি বললাম এটা,
হরিজন্টাল সার্কুলেশন এরিয়া হচ্ছে হরিজন্টাল মুভমেন্টের জন্য, আর ভার্টিক্যাল সার্কুলেশন এরিয়া হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্টের জন্য যে জায়গাগুলো বা যে এরিয়াগুলো আমরা কভার করব সেইগুলি হচ্ছে বা ইউজ করব সেইগুলি হচ্ছে ভার্টিক্যাল সার্কুলেশন এরিয়া। তো কি বলছে এখানে, দিস এরিয়া ইজ কেপ্ট উইদিন 4 to 5% অফ দ্য হোল এরিয়া অফ দ্য বিল্ডিং। ঠিক আছে, তো নর্মালি 4 to 5%ই হয় ভার্টিক্যাল সার্কুলেশন এরিয়া। কেন হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো, স্টেয়ার কেসটা তো আমরা ইউজ করবো ভার্টিক্যাল, মানে সিঁড়ি ইউজ করবো আমরা ভার্টিক্যাল সার্কুলেশন এরিয়ার জন্য, ভার্টিক্যাল ইউজের জন্য। ঠিক আছে, ভার্টিক্যাল এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়ার জন্য। সব জায়গায় তো আর লিফট থাকে না, তো যেটা স্টেয়ার কেস এরিয়া সেটাই হবে। তো নিশ্চয়ই স্টেয়ার কেস এরিয়া খুব বেশি হবে না, সেই জন্যই দেখো এখানে এরিয়াটা কম আছে 4 to 5%, আর এখানে 15 to 10% বা 10 to 15%। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কি আছে দেখি। তো ফ্লোর এরিয়া রেশিও বা F.A.R, আগে পয়েন্টগুলো বুঝে নিই। দ্য ফ্লোর এরিয়া রেশিও F.A.R is the ratio of the building gross floor area to the total size of land upon which it is constructed। ঠিক আছে, আমি বলছি সেকেন্ড পয়েন্ট দেখি। ফ্লোর এরিয়া রেশিও বা F.A.R refers to the relationship between the area upon which the building is constructed and the building floor area that is usable or is allowed to be used। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি বলছে, দ্য ফ্লোর এরিয়া রেশিও অলসো নোন অ্যাজ ফ্লোর স্পেস রেশিও অর FSR অর দ্য ফ্লোর স্পেস ইন্ডেক্স অর FSI। ঠিক আছে, তো ফ্লোর এরিয়া রেশিওটা আর কিছুই নয়, কি হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও বলছে যে টোটাল যে ফ্লোরের এরিয়া ডিভাইডেড বাই দ্য প্লট এরিয়া। ঠিক আছে, তো আরও কিছু পয়েন্ট আছে আমি দেখে নিই। তো দ্য F.A.R ফ্লোর এরিয়া রেশিও of an area is ascertained by the local municipal corporations to control the height of buildings basis the size of the land parcel। ঠিক আছে, next point, various factors which govern the F.A.R of an area include the density of the population, availability of open space, the impact of the project on the environment and resiliency to a natural calamity। ঠিক আছে, তো এবার ক্যালকুলেশনটা দেখবো, দেখো তাহলে বুঝতে পারবে, একদম ক্লিয়ার হবে ফ্লোর এরিয়া রেশিও ব্যাপারটা কি। তো ফ্লোর এরিয়া রেশিও আর কিছুই নয়, F.A.R মানে কি হচ্ছে টোটাল এনক্লোজ এরিয়া অ্যাক্রস ফ্লোরস অফ বিল্ডিং অর গ্রস ফ্লোর এরিয়া ডিভাইডেড বাই এরিয়া অফ প্লট। বোঝা গেল, আমি এটাই বললাম। তো এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, দেখো তাহলে বুঝতে পারবে। ইফ দ্য গ্রস ফ্লোর এরিয়া অফ এ বিল্ডিং 200 স্কোয়ার মিটার অ্যান্ড দ্য প্লট এরিয়া ইজ 100 স্কোয়ার মিটার, তাহলে কি F.A.R মানে কি 200 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে F.A.R হচ্ছে 2। এখানে এই যে ফ্লোর এরিয়া রেশিও বা F.A.R, এই রেশিওটা ডিপেন্ড করে তোমরা কোন এলাকায় বা কোন এরিয়ায় বিলংস করো। মানে কি, যারা মিউনিসিপ্যাল এরিয়ায় থাকো তাদের জন্য একটা ফ্লোর এরিয়া রেশিও থাকে, যারা পঞ্চায়েত এলাকায় থাকো তাদের জন্য আলাদা থাকে। ঠিক আছে, তো এখানে আরেকটা আমি এক্সাম্পল দিয়েছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। দেখো, সাপোজ দ্য বিল্ডার হ্যাজ গট আ প্লট অফ 100 স্কোয়ার মিটার। ঠিক আছে, and the permissible F.A.R according to the development plans is 1.5। ঠিক আছে, তার মানে কি এখানে দেখো তোমাদের নোন থাকবে দুটো ভ্যালু, একটা হচ্ছে F.A.R ভ্যালু তোমরা নোন থাকবে জানবে। ঠিক আছে, F.A.R ভ্যালুটা যেটা তোমাদের মিউনিসিপ্যাল এলাকা বা পঞ্চায়েত এলাকা তোমাদের প্রোভাইড করবে F.A.R ভ্যালুটা। আর কি থাকবে তোমাদের নোন, যে কতটা এরিয়া তোমরা কিনেছো বা প্লট এরিয়া কতটা। ঠিক আছে, এই দুটো এরিয়া নোন থাকবে। তো তাহলে কতটা তোমরা ফ্লোর করতে পারবে সেটা এখানে কি বলছে, হি ইজ অ্যালাউড টু কনস্ট্রাক্ট এ বিল্ডিং অন 1500 স্কোয়ার মিটার অফ দিস প্লট। এটা কেন হলো, দেখো ফ্লোর এরিয়া মানে কি হচ্ছে টোটাল ফ্লোর এরিয়া ডিভাইডেড বাই প্লট এরিয়া। তো এখানে দেখো আমি তাহলে এটা কি করে হলো, দেখো F.A.R ইজুকাল টু কি হচ্ছে, F.A.R ইজুকাল টু আমাদের এখানে বলেছে F.A.Rটা 1.5। ঠিক আছে, আর এখানে আমাদের প্লট এরিয়া বলে দিয়েছে 1000 মানে 1000 স্কোয়ার মিটার। ঠিক আছে, আর এটা যদি x ধরি তাহলে কি হচ্ছে বুঝতে পারছো, বোঝা গেল। ফ্লোর এরিয়া হচ্ছে 1.5, তাহলে এটা মাল্টিপ্লাই যদি করি তাহলে আমাদের বেরোচ্ছে কত, 1500 স্কোয়ার মিটার, সেটা হচ্ছে আমাদের ফ্লোর এরিয়া। ঠিক আছে, মানে এই এরিয়ার মধ্যে আমরা বিল্ডিংটা করতে পারবো, ফ্লোর আমি দেখাতে পারবো, এর বেশি আমি দেখাতে পারবো না। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো আজকের এই 11টা ইম্পর্টেন্ট টপিক তোমরা একটু দেখে নিও, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এইরকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো।
তো এই টপিকটা কন্টিনিউ হতে থাকবে। তো নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।